দিন মা, আমি করে দিচ্ছি। থাক থাক, লাগবে না। তোমারই তো সংসার, ধীরে ধীরে সব করো। এত তাড়াতাড়ি উঠতে গেলে যে। ভাবলাম একটু কাজে হেল্প করি। পাশ থেকে টিটকারি সুরে চারু বলে উঠল। ভালো তো, মাথা চালাতে পারো। আসতে না আসতেই সব কিছু যে তোমার তা বুঝিয়ে দিচ্ছ। আফনানের মা কিছু বলল না, ভাবলো মেয়েটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে। তবে অন্তরার একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকেই অন্তরার সাথে একটু কেমন যেন করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখে আফনানের মা সেখান থেকে চলে যায়। রোদেলার মুখটা আবার মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরার নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না, আবার তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়া অন্তরাকে কিছু একটা বলতে গিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি, হয়তো নতুন বউ সেজন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটি নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে আপু? আর বলো না, অফিসের নতুন সিএ এসেছে। সে নাকি আজই সবাইকে যেতে বলেছে, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবে। আপনি ছুটি নেননি আপু? নিয়েছি তো। আর বলো না, উনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। বলেছে যেতে মানে যেতেই হবে। এক্ষুনি বের হবেন? খেয়ে বের হব আর কি। এদিকে রান্না শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। সায়েম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। উপর থেকে পাঞ্জাবি পরে হাতা ঠিক করতে করতে নামছে আফনান। অন্তরা একবার তাকিয়ে মুখ সরিয়ে নেয়। এবারে নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আফনানেরও নাকি খুব পছন্দ। ভালো লাগবে তো। টেবিলে এসে আফনান বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা আর তার শাশুড়ি সবাইকে খাবার ভেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আফনানের পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে গিয়ে বসেছে। আফনানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্তত পক্ষে 2 মাস, এর কমে সম্ভব না। আরিফুর নিজের ছেলেকে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। এই লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়। এদিকে নতুন বউ হওয়ায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে রোদেলার রোদেলার প্লেটে খাবার দিতে গিয়েই আফনানের কথা শুনে হাতটা থেমে যায়, বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এত খারাপ? আর 2 দিন তার সাথে থাকা যেত না? অবুঝ মন বুঝতে পারে না আফনান কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বেড়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। এদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তরাও সবাইকে খাবার দিয়ে না খেয়ে উপরে চলে যায়। বারবার কানে আফনানের বলা একটা কথাই বাজছে, একটু পরই ক্যান্টনমেন্টে ব্যাক করব, খুব জরুরি, যেতেই হবে। সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোভাব হলে চলে না, একটু তো শক্ত হতেই হয়। রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আফনান। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপ করে মাথা দিয়ে আছে। শুধু একটু পরপর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আফনানের বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা আটকে রাখবে সে? অন্তরার পাশে গিয়ে বসলো। তার ছোট নরম হাতটার উপর হাত রাখতে গিয়েও রাখতে পারলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এত কান্নার তো কিছু নেই, 2 মাসই তো। অন্তরার হঠাৎ কি হলো কে জানে। আফনানের দিকে ঘুরে 2 হাত দিয়ে কলার টেনে রাগী চোখে ওর দিকে তাকায়। আফনান ভাবছে এই মেয়েটা এত সাহস দেখাচ্ছে কিভাবে? মেজর আফনানের কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্য তার আছে। মেয়েটার চোখে অল্প সময়ে কেঁদে একদম লাল হয়ে গিয়েছে। নাকের ডগাটায় যেন কেউ লাল রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে এত সুন্দর লাগে, তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আফনান জানে। হুঁশ ফিরে অন্তরার কাঁদো কাঁদো কথায়। আচ্ছা, আমি কি খুব খারাপ? এর উত্তর ঠিক কী দেওয়া উচিত আফনান জানে না। কি হলো বলুন। আমি খুব খারাপ? এতটা খারাপ যে কয়েকটা দিন এক ছাদের নিচে থাকা যায় না? তুমি একটু বেশিই ভাবছো। আমাকে ডিস্টার্ব করো না এখন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলেই উঠে যায় আফনান। আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ভরে গুছাতে থাকে। মেয়েটাকে সে কীভাবে বুঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আফনানকে তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনের চিন্তা রাখতে হবে।
অন্তরা এমন এক মেয়ে যার মাঝে একবার ডুবলে আর বেরিয়ে আসা সম্ভব না। এদিকে তার ঘরের শত্রু বিভীষণ, তবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরার সাথে তার সম্পর্কটা ভালো হতে দেওয়া যাবে না। ও যে খুব নাজুক, প্রথম আঘাতটা ওর উপরেই করতে চাইবে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদে আফনান ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এক ভুলের মাসুল পুরো পরিবার প্রায় 12টা বছর যাবৎ দিচ্ছে। আবার যে সহ্য করার ক্ষমতা কারো নেই। আফনান দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে বেরিয়ে যায়। তাকে নেয়ার জন্য গাড়িও এসে পড়েছে, সব রেডি। রুম থেকে বের হওয়ার সময় একবারও ফিরে তাকায় না অন্তরার দিকে। নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় হয়ে গিয়েছে। মা একটু আগে বকাবকি করে এখন থেমেছে। বিয়ের পরদিনই কেউ কাজে যায়, তবে আফনানকে বোঝানোর কোনো ওয়ে নেই। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমের জানালার দিকে তাকায়। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এটা যে অন্তরা তা আফনান জানে। অভিমান জমেছে খুব। আফনান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে রোদেলার অফিসে আকাশটা সকাল থেকে মেঘলা। বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রোদেলা দ্রুত অফিস পৌঁছে নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখলো। ভিতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিইও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলেছে। রোদেলার একজন কলিগ মিস মিফতা রোদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। রোদেলা, এত দেরি করলে কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে, সেজন্যই। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও, খুব রেগে আছে তোমার উপর। আপকামিং প্রজেক্টের ফাইলের একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা আমি জানি না, তুমি যাও, খুব রেগে আছে ওই লোক। রোদেলা আর কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়ল। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করলো, স্যার আসবো? আসুন। রোদেলা ভিতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রোদেলা ওকে দেখে অবাক, এটা তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। দামি শার্ট, দামি ব্লেজার, অনেকটা গোছানো। রোদেলা অবাক হয়ে প্রশ্ন করে, আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রোদেলার দিকে তাকায়, আবার গেমসে মনোযোগ দেয়, যেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাবল শুটার গেমস খেলা। রোদেলা ভাবে ওই দিনের কথা হয়তো ছেলেটার মনে নেই, তবে সেদিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা, জি স্যার। নতুন ফাইলটার কপি পাঠানোর দায়িত্বটা কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম। ইয়াসিন চেয়ারে একটু সোজা হয়ে বসে ফোনটা সাইডে রাখে। রোদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে। বেশ পরিপাটি শালীন মেয়েটা। প্রথম দেখায় কেউ ধরতে পারবে না বয়স এত। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিভি চেক করে জেনেছে কিছুটা, আর বাকি তথ্য পেয়েছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সবার সব তথ্য নেওয়ার সময় রোদেলার নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকেই মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সেই জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরাই বিয়ের বয়স পার করে ফেলে, তবে রোদেলাকে তেমন মনে হচ্ছে না। অনেক তথ্যই কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরও জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি ইয়াসিনের ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে। হয়তো মেয়েটার চোখগুলো টানা টানা বেশ মায়াবী, প্রথম দেখায় অ্যাট্রাক্ট করতে পারবে এমন। ইয়াসিনের ধ্যান ভাঙে রোদেলার কথাই। স্যার আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি স্যার। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশে আছে, গ্লাসে ঢেলে দিতে পারবেন? না স্যার, পারবো, দিচ্ছি। রোদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশি শান্ত, তবে ভিতরে ভিতরে এখনও যেন বাচ্চামো একটা ভাব আছে। কোনো কারণবশত সেটাকে বের হতে দেয় না। মুখে কেমন একটা মলিন হাসি থাকে। রোদেলা কফি রেডি করে বের হয়ে যায়। ইয়াসিন কাউকে কল দিয়ে বলে, একটা মেয়ের ছবি দিচ্ছি, কালকের মধ্যে সব তথ্য বের করে রেডি করবে, কুইক।
প্রায় রাত হয়ে এসেছে। নিজের রুমের জানালা খুলে বাইরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডেকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজ বাড়িতে মেয়েরা স্বামী নিয়েই আসে। তবে অন্তরা ফারিয়ার সাথে একাই এসে পড়েছে। সবাই অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আর্মিরা বেশি একটা ছুটি এমনিতেও পায় না। তবে তাই বলে বিয়ের পর দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেনি। কিরে, কি ভাবছিস? একটা প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে ফারিয়া। প্লেটে ডিমের ডোসা বানিয়ে দিয়েছে অন্তরার মা, সাথে সস। বিছানায় উঠে একটা ডোসা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরা এখনো বাহিরে তাকিয়ে আছে। কিরে নে, আমি খেতে খেতে সব সাফার করে ফেললে আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, খাবো না আমি। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই থাকলে তোর মতো সেনাবাহিনীর প্রতিদিন নিয়ে একটা উপন্যাস লিখত। নাম দিত মহিলা দেবদাস। অন্তরা বিরক্ত নিয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটের ডোসার দিকে চোখ পড়তেই পেটের ইঁদুরগুলো দৌড় শুরু করে। আজকে দুপুর থেকে না খাওয়া। তবে আফনান কি খেয়েছে এই চিন্তায় আর কিছুই মুখে দেয় না। ফারিয়ার ফোনে হঠাৎ একটা কল আসে। লেখা ওঠে হালা ফোননি। সায়েম জোর করে নাম্বারটা দিয়ে দিয়েছিল, তাই এটা দিয়ে সেভ করে রাখে ফারিয়া। কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরে মানুষ ভালো আছে নাকি এসব আগে জিজ্ঞেস করে। আপনার সাথে পিরিতি আলাপ পারতে আমি বরণডালা সাজিয়ে বসে থাকি না। বরণডালা তো বিয়ের লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটাই খারাপ দিন আসেনি বেকার ছেলে বিয়ে করব, তাও এমন চিল মুডে থাকা লোক। বেকার ছন্নছড়া ছেলে বিয়ে করে তোমার একটা লাভ হবে কি জানো? সে সারাদিন রাত শুধু তোমাকেই সময় দেবে। অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথায় ফোন আলাপ চলতে থাকে দুজনের মাঝে। প্রথমে যতটা খারাপ মনে হয়েছিল ছেলেটা ততটাও খারাপ না। এদিকে এখনো না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আন্নোর নাম্বার থেকে একটা মেসেজ আসে। নোটিফিকেশন দেখে বুঝতে অসুবিধা হয় না কে সে। মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরেও নাকি কিছু খেয়ে বের হওনিও বাসা থেকে। এখন কিছু খেয়ে নিও, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্না করা মুখ দেখে বের হয়েছি, কোনো কিছুতেই মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না। দরকারি কাজ ছিল দেখেই তো এসেছি। কাল বিকেলে কল দিব, যখন সময় পাবো কল দিব। ডেইলি কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে অনেক কিছু সামলাতে হয়েছে তাই কল দিতে পারিনি। দিলে তো 1 ঘন্টা চলে যাবে তোমার কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়াল নিও, রাখছি। ও আরেকটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বললে ফিল আসবে না। খোদা হাফেজ। অন্তরা পড়ে আর হাসে। কি বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তবে বেশি একটা ভাবার সময় পায় না। খিদেয় পেটটা জ্বলছে। পাশে প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আফনান গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরার সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিচ্ছে মেয়েটা। এখন এ বাড়ির বড় বউ সে। রান্না থেকে ঘরের সব কিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথেই সম্পর্ক অনেকটা ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরলে অনেকটা একাকিত্ব গ্রাস করে সারা মনটাকে। সব কিছু থেকেও কি যেন নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠে দরজায় তাকায় অন্তরা। মেয়েটা খুব ছটফটে আর মিশুক স্বভাবের। আসো, বলার কি আছে? একা একা বোর হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার ছিল। কি? কাল পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদাপু বলেছে সে যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ। তার উপর কদিন যাবৎ নাইট শিফটে যেতে হচ্ছে তাকে। ও, সমস্যা কি? আমি আছি তো। রান্না বান্না করে খাওয়াও, রান্না বান্না করে রাখবো। আর বাকি কাজ তো বুয়া করেই দেবে। আবার পড়ার চাপও একটু বেশি এখন আমার। কি, তুমিও যাবে না? বলে হলো বুঝি? মা খুব বকবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার, বুঝোই তো এখন এসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার নেই।
দিয়া মন খারাপ করে জবাব দেয়। আচ্ছা, কি আর করার, দেখি। দুজনে বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্তি নিয়ে বিকেলবেলা বাসায় ফিরছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলে দৌড়ে গিয়ে একটা ছাউনি নিচে দাঁড়ায়। তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর একবার কিছুটা স্বাভাবিক হয়ে রোদেলা বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল। তার মা চিল্লিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি? এখন আশেপাশে বাড়ির ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভিজে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এতটা ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সবচাইতে বেশি তাকে ভালোবাসত। পাড়া প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি, আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না। ও কোনো দিনই এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান যায়, দেখে নিয়ে। তবে রোদেলা সেই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনের ছোট্ট একটা ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকায়। আশেপাশে এখন কেউ নেই, সে পুরো একা। কেঁদে কেঁদে বলে ওঠে, আল্লাহ, সবাই তো মুভ অন করে নিয়েছে, আমি কেন পাচ্ছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দেবে আমায়? আমিও তো তোমার এক সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার ওপর? উপর থেকে কোনো সাড়া আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশের পিলারে হেলান দেয়। কাঁদতে থাকে অনায়াসে। এতে যদি মনটা একটু হালকা হয়। অন্যদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নেই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। এজন্য সব কিছু নিয়েই প্রস্তুতি চলছে। মেজর আফনানের কাছে খবর এসেছে তার সিনিয়র তাকে ডাকছে। সেখানে উপস্থিত হয় আফনান। মেজর আফনান সাদিক, ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন। তারপর মোটিভেট করার সময় নাও পেতে পারেন। মাত্র 1.5 মাস সময় পাবো সর্বোচ্চ। জানি স্যার। এখন টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আফনান তার সিনিয়রকে কুর্নিশ করে পিছপা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সব আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যতই শক্ত আর স্ট্রেটভাবে দাঁড়াক, চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আফনান বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়াতে হবে। আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার। আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয় আছেন। প্রথমে পুলিশরাও এতে ইনভলভ ছিল, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারাও ফিরে আসতে পারেনি। আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়ে আমি একটা গুলি লাগতে দিব না। বর্ডার পার হয়ে আসা এই অপরাধীদের আমরা নিশ্চয়ই নিজেদের আয়ত্তে আনব। আমাদের প্রথম অভিযান হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পর আর একটা মিশনে যেতে হবে অন্য জায়গায়। 2টো স্থানেরই হেড একজন। এই মিশনটা সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারব আর শাস্তি দিব, সে যাই হোক। সবাই একসাথে বলে উঠল, অবশ্যই স্যার। মনে রাখবেন আমরা কারা। দেশের গর্বিত সৈনিক। একদম ঠিক। একটা দেশ টিকেই থাকে সেনাবাহিনীর ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদা প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? ইয়েস স্যার। আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। আমরা পারবো, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? জি স্যার। আফনান সে স্থান ত্যাগ করে। বন্ধু মেজর রোহানের কাছে যায়, কিছুটা আড়ালে নিয়ে বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? কাল একটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি, সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। শুধু রোদেলা আর অন্তরা যায়নি। রাতে খুব বাজে বাজে স্বপ্ন দেখেছিল অন্তরা। তার মা বলতো অন্তরার নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। আসন্ন বিপদ সম্পর্কে নাকি ও স্বপ্নে একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলা রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। এর পরের দিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার একবার স্বপ্নে দেখে সে ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। পরদিন দেখা গেল হঠাৎ তাদের পাশের বাসায় আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী সে আছে।
সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত। পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময়ও বারবার জোর করছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধ্যা হতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি নাইট শিফট। দারোয়ান কাকাকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খুলে। রোদেলা যথাসময়ে অফিসে পৌঁছে যায়। সাধারণত রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোক থাকে না। সব ইম্পর্ট্যান্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্বটা পড়েছে রোদেলার উপর। না চাইতেও যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা কাজ করতেও খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকার ভয় পায় খুব। তবে 4th ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যারের রুমে দিতে যাচ্ছিল। রোদেলাকে দেখে বলে, ম্যাডাম, স্যার কইছিল আপনারে দেখলে হ্যাঁ রুমে যাইতে কইতে, ওইখানেই নাকি বসে কাজ করবেন। রোদেলা কিছুটা বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করেছে অনেক। প্রায়ই কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার বিয়ের করার কথা সেসবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেকে বলছে এদের দুজনের মাঝে কিছু একটা চলছে। কথাটা অবশ্য ইয়াসিনের বিয়ে ছড়িয়েছে। হট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরেও সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারার ব্যর্থতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো। রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিনই বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে তাকায়। যেদিন থেকে রোদেলার অতীতের অভিশপ্ত ঘটনা ও জেনেছে, সেদিন থেকে 8-10টা সাধারণ ছেলেদের মতো ঘৃণা আসার জায়গায় যেন সহানুভূতি আর কিছুটা প্রেম জেগেছে মনে। কত ক্ষত মেয়েটার ভিতরে। এজন্যই ও খুব কম হাসে, হাসলেও মলিন, যেন চাপা আর্তনাদ ভিতরে বয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারের ভালোবাসাই পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, হুম। আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, কাজের কথাই বলা হলো না। আপনি ওইখানে বসে কাজ করুন আজকে। কেন? এটা তো আমার ডেস্ক না। আপনার পুরো ফ্লোরে আপনি একা, ইভেন এই ফ্লোরে আমি একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকারে ভয় পান, তাই এখানে বসেই কাজটা করুন। রোদেলা আর তর্ক করে না। এই 1 মাসে সে বুঝে গিয়েছে খামোখা তর্ক করে লাভও হয় না এর সাথে। রোদেলা সে ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটা পাশে তাকায়। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাচ, তবে এপাশ থেকে ওপাশ না দেখা গেলেও ওই পাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে। ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পরপর রোদেলার দিকে তাকিয়ে দেখে। শি ইজ বিউটিফুল। নিজের ফোনে একটা গান ছেড়ে তালে তালে কাজ করতে থাকে ইয়াসিন। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশকালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। অন্তরা একা একা খুব বোর হচ্ছে। কেন জানি আজ পড়তে বসতেও ইচ্ছে করছে না। আজ সারাদিনে একবারও আফনানের সাথে কথা হয়নি। ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে কবি হাম কবি তুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা। হানিয়া আমির ওর ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। হঠাৎ মনে হলো দরজায় কিছুর আওয়াজ। প্রথমে মনের ভুল ভেবে ফিরে তাকায় না, তবে একটু পর আবার একটা আওয়াজ আসে। অন্তরা পিছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে উঠে যায়। কে 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 আপনারা? বাসায় ঢুকলেন কিভাবে? 3-4জন ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে। দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্তরা ভয় পেলেও সেটা প্রকাশ না করে চিল্লিয়ে বলে উঠে। বললাম না, কারা আপনারা? অনুমতি ছাড়া কারোর বাড়িতে ঢোকাটা ক্রাইম। অন্তরার কথা তোয়াক্কা না করে একজন খুব দ্রুতই অন্তরার কাছে এসে পড়ে। একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে, তবে পুরুষ মানুষের গায়ে জোরে সামনে সে ব্যর্থ। সে অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে, চল নাটক না করে পা চালা, রেদওয়ান স্যার তোকে নিতে কইছে। রেদওয়ান? কে রেদওয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন। অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বশে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে। ছিটকে গিয়ে নিচে পড়ে সোফায় একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভ্রু ফেটে রক্ত বেরোতে থাকে। মাথা নিচু করে আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ আসে, আর একসাথে কয়েকজনের আর্তনাদ। অন্তরা ভয়ে উপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে।
স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনোদিনও এমন করব না। আমাদের রেদওয়ান স্যার পাঠিয়েছে। জানোয়ারের বাচ্চা, তোদের সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? এই মেজর আফনানের স্ত্রীর হাত ধরছিস তুই? তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফনান একটু থামলো, কাউকে কল করে বলল, বাসায় এসে এক্ষুনি সব কটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবি একদম। সবাই ভয়ে বারবার মাফ চাইছে, তবে আফনান তোয়াক্কা না করে অন্তরার কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজোরে কেঁদে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না। আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাকাও এদিকে। অন্তরা কাঁপা কাঁপা চোখে উপরে তাকায়। আফনান সত্যি এসেছে ও? অন্তরা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আফনান ওকে কিছুটা শান্ত করে কোলে তুলে নেয়। এদিকে আফনানের লোকেরাও বাড়ি এসে পড়েছে। রেদওয়ানের দলের লোকদের টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। আফনান অন্তরাকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আফনান কোনো উত্তর দেয় না। অন্তরাকে শুয়ে উঠে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, না যাবেন না প্লিজ। আগে ছাড়ো তুমি। না ছাড়বো না, আমি জানি ছাড়লেই চলে যাবেন। আজকে একটা রাত আমার সাথে থাকা যায় না? অন্তরা প্লিজ, বাচ্চামো করো না। বিপদ এসেছিল, তাই আমিও এসেছিলাম তোমায় প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না। আমি এরপর থেকে সুরক্ষা আরও বাড়িয়ে দিব। এখন যেতে দাও প্লিজ। না দিব না। বারবার বাচ্চামো করাই শেষে বিরক্ত হয়ে আফনান একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরা ওকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আফনান উঠে দরজার কাছে গিয়ে একবার পিছু ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো, মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমাকে দিব, প্রমিস। কিন্তু এখন অন্তত আমার কাজটা করতে দাও। অন্তরা চুপ করে বসে থাকে। আফনানের কি হলো কে জানে, যেতে গিয়ে আবার অন্তরার কাছে ফিরে এসে 2 হাত দিয়ে মুখটা ওর দিকে ঘুরায়। ঠিক ভ্রুর মাছ থেকে 1 আঙ্গুল উপরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথে দ্রুতই স্থান ত্যাগ করে। অন্তরা শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্তরার ঘুমটা আজ ফজরেরও আগে ভেঙে গিয়েছে। কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আফনান সবসময় ওর আশেপাশেই আছে। আচ্ছা, কাল যদি ও ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আফনান সবসময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে কলেজ থেকে একটা ট্রিপে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশেই ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আফনান সেখান দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখে বলে, এই মেয়ে এখানে কি করছো? প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় অন্তরা, পরে শরীরে সেনাদের ওই ব্যাস দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাহিরে কারো প্রবেশ নিষেধ। না মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতে পারছি না। বলেই অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও তো সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না তো? কি? না মানে খারাপ ভাববেন না। কোরিয়ান থ্রিলার মুভিতে দেখতাম সিরিয়াল কিলাররা দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে রেখে ফেলে চলে যায়। আফনান ভেবাচেকা খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না। তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্পটে পৌঁছে দেয়। ঘরে বসে এসব পুরনো কথা ভাবছিল অন্তরা। ওই দিন থেকেই আফনানকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে বসে। একটু শাস্তি ইচ্ছে করছে একা একা। মেয়ে মানুষের এই এক অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা সাজবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরা সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে একটা ড্রয়ারে টান দেয়। একটা লাল ডায়েরি, ওপরে বড় বড় অক্ষরে আফনানের নাম লেখা, বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিসিটির বসে সে ডায়েরিটা খুলে বসে। এক এক পেজ উল্টিয়ে পড়তে থাকে। আফনান কলেজ থাকতে এই ডায়েরিটা লিখত, তবে মাঝ অব্দি লেখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এসব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়। সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে। তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরা একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎ হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্যি এমন হয়েছিল? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনে ভাসছে সবটা। 12 বছর আগে
আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে পুরস্কৃত করা হবে। ছাত্রটির ছাত্রটির নাম হলো আফনান সাদিক। এই পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ইয়াহিদ খান যে এত বড় ড্রাগস পাচারকারী ছিলেন, তাও আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনা অফিসারকে, তা কল্পনারও বাহিরের ছিল। কিছুদিন আগে কলেজ থেকে বান্দরবান পিকনিক ছিল। খেলার ছলে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থামে আফনান ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটা গাড়িতে ট্রাঙ্ক ভর্তি করে কি যেন ভরছে আর নিজেদের মাঝে কথা বলছে। আফনানের বন্ধু এসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আফনান চল পালাই, আমাদের দেখলে বিপদে পড়বো। আরে থামো তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে, সুবিধের বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করব আমি। সিরাত ভয়ে চলে আসে ঠিকই, তবে আফনান আসে না। এক এক করে সব ভিডিও করে, সাথে ওদের মধ্যে যা কথা হয় তাও উঠে যায়। কে এসবের পিছনে, সে কাকে ফাঁসাতে চায় সব। অতঃপর লুকিয়ে ফেরত এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসার বেশ গর্বিত হয় ওর ওপর। তবে এর ফল যে কত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছে করে রাতে বাড়ি ফিরেনি। মেয়েটাকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে থাকায় হাতে ব্লেজারটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালে ইয়াসিন ইশারা দিয়ে বুঝায় আজ এ অবধি। রোদেলা উঠে ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি পৌঁছে দেই? নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা বাড়ায় না। লিফটে উঠে পড়ে দুজনে। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটা এত লজ্জা পায় কেন, যেন তাকালেই কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসছে, বাকিদের সরাতে পারছে না। আর এ একবার তাকায়ও না, হয়তো পুরনো ট্রমার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগেই গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি এই ওয়ার্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলছি, নিন তো। রোদেলা বারবার মানা করা সত্ত্বেও নিতে বাধ্য হয়। তবে এই সময়ে এটির খুব দরকার ছিল আসলেই। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যানটা একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাঞ্চার করে রেখেছে। কোথায় যেন শুনেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও সে নিজে এটা মানে না, তবুও একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসে বলে, এখন এই সময়ে গাড়ি পাবে না, যাই একটু হিরো সেজে আসি। তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পিছনে গিয়ে দুটো টায়ার আর হাবিজাবি যন্ত্রপাতি নিয়ে আসে রোদেলা। কোমরে ওড়না বেঁধে একাই টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে বলে, দূর বাল, কপালটা আমারই খারাপ, ভুলে গিয়েছিলাম মেয়েটা সব কিছুতে ব্রেকআপ রাখে। মন মরা হয়ে ইয়াসিন নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসায় এসে দুটো ব্রেডে জ্যাম লাগিয়ে খেয়ে নেয় রোদেলা। অন্তরা জুস আর কিছু সালাদও রেডি করে রেখেছিল। তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। সাথে সাথে তলিয়ে যায় গভীর ঘুমের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কি মনে করে যেন রোদেলার রুমে যায়। মেয়েটা ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় ঠিক ছোট্ট বাচ্চার মতো লাগছে। এই মেয়ের বয়স 30+। অসম্ভব মনে হচ্ছে অন্তরার কাছে। আচ্ছা, ওই অমানুষগুলোর কি একটুও মায়া হয়নি মেয়েটার প্রতি? তখন তো সে আরও ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বারান্দায় এসে ধোয়া ওঠা 1 কাপ দুধ চা খেতে খেতে সে ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্পে ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আফনানের মা। চিন্তা করো না মা, আমি ঠিকই রোদ আপুকে খুঁজে নিয়ে আসবো। আফনানের কথা শুনে আরো জোরে কেঁদে ওঠে তার মা। খুব আদরের মেয়ে তার। দুপুরের দিকে বলল কোন বান্ধবীর বাসায় নাকি যাবে। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ নেই মেয়ের। আফনান কি করবে বুঝতে পারছে না। এদিক ওদিক সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলেছে। আর কত এভাবে বসে থাকবে খাপটি মেরে।
না, সম্ভব না। আফনান বাড়ি থেকে বের হয়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। হাসিব। কি হয়েছে আফনান? রোদাপুর খোঁজ পেলি? না রে, তবে তুই চাইলে সম্ভব। হাসিব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কথায় আফনানের সাথে রোদেলার ফোনের কানেক্ট করে দিয়েছিল, যেন আফনান বাসায় দেরি করে ফেললেও কোথায় কি করছে তা খোঁজ রাখতে পারে। সেই ওয়েতে হাসিব আফনানকে রোদেলার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিল। আফনান আর দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানাটা ওদের কলেজের ঠিক পিছনে, বাগানি, খুবই নীরব জায়গা। তবে পৌঁছে যা দেখে আফনানের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম।